নজর কমিশনকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক অধিকার খর্ব করলে রেয়াত নয়, কোনো পদই স্থায়ী নয় বলে নাম না করে হুঁশিয়ারি। চ্যালেঞ্জ করবো, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার, অল কোঅপারেশন উইল গেট। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল and to end our traditional constitutional right, citizenship right, property right, then please understand that nobody will be spared. People will reply one day. No chair is permanent for all. Only people are permanent. এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ মমতার। তুগলকি আচরণ করা হচ্ছে বলে আক্রমণ। বিহারে যে নথি বৈধ, বাংলায় সেই নথি গ্রাহ্য নয় কেন, প্রশ্ন তৃণমূল নেত্রী। আমার কথা হচ্ছে, বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? Why Bengal is targeted? Family register prepared by state or local authorities. যেমন বার্থ সার্টিফিকেট কর্পোরেশন দেয়, পঞ্চায়েত দেয়। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়? 14 তারিখে যেটা হয়ে গেল, 14 তারিখে যদি কেউ মারা যায়, 16 তারিখে যদি ডাক্তার তাকে দেখতে আসে, কি দেখবে? কি দেখবে? জীবন্ত মানুষ দেখবে না জ্বলন্ত চিতা দেখবে? কোনটা? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হবার আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইলিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। মানে পুরো থ্রেট কালচার চলছে। ভোটের আগেই ভোট বলে কমিশনকে নিশানা, একতরফা ভাবে সিদ্ধান্ত, বুলডোজ করার অভিযোগ, বিশ্ব দরবারে অত্যাচার তুলে ধরার হুঁশিয়ারি মমতা। ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি, ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের আস্থাকে বিশ্বাস করে, সংবিধান মেনে চলে। কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। একটা গভর্নমেন্ট, ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন। অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে, কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইলেকশন কমিশন ইজ ওয়ার্কিং। একদিকে টাকা খরচ করে জনগণের তুগলকি কমিশন প্রচার করছেন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। দুই ইআরও এবং দুই এইআরওর নামে এফআইআর, এক ডেটা এন্ট্রি অপারেটরের নামে এফআইআর। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর রাজ্যের ভোটার লিস্টে নাম তোলায় গাফিলতির অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত এফআইআর রুজু করা হয়নি, কিন্তু রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে ইতিমধ্যে এফআইআর করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর জেলা পুলিশকে। এফআইআরটি হবে মূলত পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এবং বারুইপুর পুলিশ জেলায়, এই দুটি এফআইআর করা হবে। মূলত 2জন ইআরও এবং 2জন এইআরও, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর হবে। ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কারণ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশই ছিল যে 2জন ইআরও এবং 2জন এইআরওর বিরুদ্ধে এফআইআর করতে। যেহেতু রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও বারুইপুর পুলিশ জেলায় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, তাই মনে করা হচ্ছে আজ রাতের মধ্যেই এফআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু এখনো পর্যন্ত তমলুক বা বারুইপুর পুলিশ জেলা এখনো পর্যন্ত এফআইআর রুজু করা হয়নি। তুমি জানো, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আজ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, মূলত ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে, যাতে আজ বিকেল 5টার মধ্যে এই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করে রাজ্য। ইতিমধ্যে রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে এই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে আজ রাতের মধ্যেই সেই এফআইআর প্রক্রিয়ার কাজ শেষ করা হবে এবং তারপরেই রাজ্যের তরফে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে জাতীয় নির্বাচন। ওকে সোমরাজ, আর এইআরও সাসপেন্ড নিয়ে কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি, অফিসারদের পাশে থাকার বার্তা মমতার, ডিমোশন করলে প্রমোশন দেওয়ার দাবি।
ইয়ারোদের সাসপেন্ড করলেন কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানবো তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। ভোট ঘোষণা এখনো হয়নি, কিন্তু তার আগেই রাজ্য বাহিনী বাংলায় ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসআইআর এর আবহ, বিক্ষিপ্ত অশান্তি ভাঙচুর, আইন শৃঙ্খলা নিয়ে নির্বাচন কমিশন তারা ঝুঁকি নিতে নারাজ। আর তাই তার আগেই, ভোটের আগেই, ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এসআইআর এর আবহে নির্বাচন কমিশন রাজ্য একটা সংঘাত চলছে, তার উপর আমরা দেখছি এই ভোটের আগেই, ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, এ তো জোড়া ফলায় বিদ্ধ। দেখো, সাম্প্রতিক সময় দেখা গেছে এসআইআর শুনানি প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদ জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই জেলাগুলি সহ আরও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা ঘটেছে, এমনকি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। সেই ঘটনা ইতিমধ্যেই নজরে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের। এমনকি সেই ঘটনা সুপ্রিম কোর্টকেও জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিপিকে পর্যন্ত শোকজ করেছে। তাকে উত্তর দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে যে এই আইন শৃঙ্খলার অবনতি কেন হলো। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। আর সেই কারণেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে জাতীয় নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চর্চা রয়েছে 100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মূলত রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে, অর্থাৎ যে এলাকাগুলি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে ভালনারেবল অঞ্চল, সেই অঞ্চলগুলিতেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। 2021-এর বিধানসভা ভোট বা 2024-এর লোকসভা, এই দুই ভোটের থেকে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কারণ যেহেতু চর্চা রয়েছে এবার ভোট কম দফায় হবে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কম দফায় ভোট হলে বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে, সেই সম্ভাবনায় উঠে এসছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকেও সেই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ওকে, আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দরজা তুঙ্গে। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী। পুরোটা এখন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, সব ঠিক আছে, সুষ্ঠু আছে। সেখানে যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে, বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে। সামনেই রথযাত্রা, বিজেপির রথযাত্রা, দোলযাত্রার পরেই পদ্মের রথযাত্রা। 5 থেকে 10ই মার্চ বিজেপির রথযাত্রা। আর রথযাত্রা দিয়ে বিজেপির ভোট প্রচার, 5000 কিলোমিটার জনসংযোগে বঙ্গ বিজেপি। ব্রিগেড সমাবেশ দিয়ে শেষ হবে রথযাত্রা। 18ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের কথা। সুস্মিতা প্রতিনিধি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুস্মিতার সঙ্গে। আরও একবার আপনাদের জানাই, দোলযাত্রার পরেই পদ্মের রথযাত্রা। 5 থেকে 10ই মার্চ বিজেপির রথযাত্রা। রথযাত্রা দিয়ে শুরু বিজেপির ভোট প্রচার। 5000 কিলোমিটার জনসংযোগে বঙ্গ বিজেপি। ব্রিগেড সমাবেশ দিয়ে শেষ হবে রথযাত্রা। 18ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের কথা। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য।
60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। কে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন। সর্বনাশ বস্তুর লোকগুলো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। দে হ্যাভ দ্য অ্যাকিউরেট সাইকিয়াট্রিক প্রবলেম বিজেপি পার্টির। আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে ড্রেন করবেন, ব্রেনটাকে গেইন করুন। ভোটের মুখে ফের বাংলা অমিত শাহ। আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ দেবেন মায়াপুর ইস্কনের অনুষ্ঠানে। কৌশলে কি হিন্দুত্বের শান? শাহর সফর ঘিরে তরজাদুঙ্গে। মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন, ভোটের পর দেখা যায় না। হিসেব করে দেখুন না, অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন। নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজের সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। তৃণমূল সরকারের যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। পদ্মশিবির জেলায় জেলায় গিয়ে বলবে বেকার ভাতা নিন, কিন্তু প্রশ্ন তুলুন, চাকরি কোথায়? বাংলার যুবসাথী, মাসে মাসে 1,500 টাকা বেকার ভাতা, তৃণমূল সরকারের নয়া প্রকল্প। রবিবার থেকে নেওয়া হচ্ছে আবেদন, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। এই যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। বিজেপির যুব আড্ডা। এই কর্মসূচিতে টার্গেট তরুণ সম্প্রদায়। বিজেপি বোঝানোর চেষ্টা করবে চাকরি দিতে পারছে না বলেই বেকার ভাতা চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিজেপি প্রচার করবে তারা ক্ষমতা এলে তরুণদের জন্য কি কি করবে। আমরা যুবকদের কাছে যাব, আমরা যুবকদেরকে বোঝাবো মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে। আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করুন। ভোটের আগে তৃণমূলের বেকার ভাতা। পর্যবেক্ষকদের মতে এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে। অনেকের মতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এর ফসল তারা আসন্ন ভোটেই পেতে পারে। এটা বুঝতে পেরে কি পাল্টা আসরে বিজেপি? 15ই ফেব্রুয়ারি থেকে তারা শুরু করেছে চাকরি চায় বাংলা কর্মসূচি। অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। বাংলার যুবসাথীর পাল্টা এবার বিজেপির আরেক কর্মসূচি, যুব আড্ডা। প্রথমে ঠিক হয় মঙ্গলবার থেকে জেলায় জেলায় বিজেপি যুব আড্ডা কর্মসূচি শুরু হবে, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করতে পারেনি বিজেপি। তাদের বক্তব্য, সোমবার ঘোষণা 24 ঘন্টার মধ্যে প্রচার সারা যায়নি, তাই মঙ্গলবার কর্মসূচি শুরু হয়নি। যত দ্রুত সম্ভব শুরু করা হবে যুব আড্ডা।
বহু জায়গাতে হচ্ছে নিচের দিক থেকে উঠে আসছে বিষয়টা, বড় করে যখন হবে তখন আপনাদের ওখানে গিয়ে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, আজকে বিজেপি সল্টলেকের যে আমাদের পার্টি অফিস, তাতে এত ঘটনার ঘনঘটা। বিজেপির লোক কোথায় আপনারা বলুন? যাদের BLA 2 দিতে পারে না এলাকা থেকে, তারা বলছে বুথে চায়ের আড্ডা করব। আরে যদি চায়ের আড্ডাই করার ক্ষমতা থাকতো তাহলে তো BLA 2টা দিতে পারতো। যারা BLA 2 দিতে পারে না তাদের কোনো কর্মসূচির লোক আছে? তবে আগামী দিনে যুব সাথীর পাল্টা এই যুব আড্ডা কর্মসূচি কতখানি নির্বাচনী ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বিহারে মাংস বিক্রিতে ফতোয়া, বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ। মাংস বিক্রিতে নয়া নির্দেশ এনডিএ সরকারের। লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করা যাবে না, ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার। নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा, किसी के भावना को आहत नहीं करेगा। नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। বিহার সরকারের সিদ্ধান্তে তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী। বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে। সবাইকে শপিং মলে গিয়ে মাংস বিক্রি করবে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে, পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে, সেটা বিক্রি করে, এটা তার কর্মফল। আর যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েত, কংগ্রেস ও বিজেপি পরিচালিত কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ বিজেপি উপপ্রধানের। আর একই অভিযোগে সরব কংগ্রেস ও তৃণমূল পঞ্চায়েত সদস্যরাও। মানতে নারাজ প্রধানের স্বামী। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। কংগ্রেস ও বিজেপি মিলে পঞ্চায়েত প্রধান কংগ্রেসের, উপপ্রধান বিজেপির। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে সরব বিজেপির উপপ্রধান। অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনে লক্ষ লক্ষ সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছেন কংগ্রেসের প্রধান। এ নিয়ে মালদার মানিকচকের ধরমপুরে শোরগোল। সব প্রধান যদি খাইয়ে নেবে তো পাবলিক কি করবে? পাবলিক কি প্রধানকে ধরে পয়সা পাইনি তো? আমরা তো কত অসুবিধা করে জল সিজে ফেলি, বুঝতে পারেন? ধরমপুর পঞ্চায়েতে 10টি আসন। পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও বিজেপি 4টি করে আসন পায়, 2টি পায় তৃণমূল। কংগ্রেস ও বিজেপি বোর্ড তৈরি করে। প্রধান হন কংগ্রেসের কোদবানু বিবি, উপপ্রধান বিজেপির লতিকা মণ্ডল। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে বিজেপির উপপ্রধান অভিযোগ জানিয়েছে। তার দাবি, পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে টেন্ডার প্রক্রিয়া করেন কংগ্রেসের প্রধান। টিউবওয়েলের নিচে বাঁধানো অংশ অর্থাৎ লিজপিটের টেন্ডার প্রক্রিয়া কাউকে না জানিয়েই করা হয়েছে বলে দাবি। শুধুমাত্র বিজেপির উপপ্রধানই নন, তৃণমূল এমনকি কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাও কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে সরব। মিটিংয়ে আমরাকে ডাকছে, এসে প্রেজেন্ট সিগনেচার করতে বলছে। প্রেজেন্ট সিগনেচার নিয়ে টেন্ডার যা কিছু কাজ করছে আমরা বলছি যে আগে আলোচনা হোক, তারপরে সিগনেচার করব। বলছে সিগনেচার না করলে মিটিং হবে না। এবার সিগনেচার প্রেজেন্ট হিসেবে আমরা করছি, ওই সিগনেচারটাকে কাজে লাগিয়ে টেন্ডার করে নিচ্ছে, দুর্নীতি করছে। কে করছে দুর্নীতি? এটা প্রধান। ও নিজের ইচ্ছা মতো নাম দিয়েছিল, আমাদের মেম্বারদেরকে কিছু বলেনি। সব গোপনে করেছিল, সব গোপনে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে দেন জেলা শাসক। সবার সঙ্গে আলোচনা করে টেন্ডার নিয়ে সিদ্ধান্ত নিতে বলেন। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী অন্য সদস্যদের সাদা খাতায় সই করতে চাপ দেন। এভাবে প্রায় 59 লাখ টাকা হাতানোর চেষ্টা করেন বলে দাবি। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত, মারধরের অভিযোগ প্রধান উপপ্রধানের। দক্ষিণ 24 পরগনার গোলাম উলঘাট পঞ্চায়েতের ঘটনা। বেআইনি নির্মাণের খবর পেয়ে যান প্রধান উপপ্রধান। নির্মাণে বাধা দিলে প্রধান উপপ্রধানকে ধাক্কাধাক্কি, পরিস্থিতি সামাল দেয় সোনারপুর থানার পুলিশ। আমি প্রধান আর উপপ্রধান 1 ঘন্টা হাত জোড় করে অনুরোধ করছি যে আমাদেরকে এই কাজটা বন্ধ রাখুন। এই কাজটা বেআইনি কাজ। প্রধানকে আর উপপ্রধানকে ধাক্কা মেরেছে। আমি লোকাল প্রশাসন, পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান প্ল্যান দেখতে চাইছি। আমি এই সহযোগিতাটা চাইছি। একটা কনস্ট্রাকশন হলে দেখতে পারবো না? আমার বাড়িতে সামনে দোকানের সামনে আমার নিজের জায়গাতে, কোনো আনলিগাল নয়, নিজের জায়গাতে ফটো করছি। পাড়ার লোকেদের দিয়ে প্রধানের স্বামী আমার সাথে আমাকে মারবে বলে প্রধানের স্বামী সবাই মিলে আক্রোশ করে আমার উপরে চড়াও হয়। কোনো রকম ধাক্কাধাক্কি হয়নি। সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রতিবেশী হিংসা, সেই নিয়ে আমাদের উপর অত্যাচার। নেতার হুমকির ভিডিও ভাইরাল। বিজেপি নেতার পথ আটকে হুমকির অভিযোগ। পূর্ব বর্ধমানে দাদাগিরির ভিডিও ভাইরাল। কাঠগড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া শ্যামল রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি। সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ মহাশয় তার দলীয় কর্মসূচি করে ফিরছিলেন। ঠিক সেই সময় শ্যামল কুমার রায়, বর্তমানে তিনি তৃণমূলের সহসভাপতি যাই হোক আছে, তিনি আমাদের জেলা সভাপতির গাড়ি আটকায় তার দলবল মিলিয়ে এবং তাকে প্রাণে মেরে ফেলবার হুমকি দেয়। তারপরে আমাদের বিজেপির যারা কার্যকর্তা আমাদের সম্মানীয় জেলা সভাপতির সঙ্গে ছিল তাদেরকে ধাক্কাধাক্কি করে, তাদেরকে মারধর করে। এসপি সাহেবকে এবং আইসি সাহেবকে দরখাস্ত দিলাম এবং যাতে শ্যামলের নামে এফআইআর হয় এবং শ্যামলের বিরুদ্ধে থানা বড় কোনো পদক্ষেপ নেয়। আমার বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা। ওখানকার স্থানীয় মানুষের জনরোষ ছিল। এই যখন তারা প্রচার করছিল, স্থানীয় মানুষরা ঘর থেকে বেরিয়ে এসে প্রশ্ন করে যে আপনারা এতদিন কোথায় ছিলেন। আমরা সেই সময় ওখানে গিয়ে উপস্থিত হই এবং ওই পরিস্থিতিকে সামাল দিই এবং আমরা দু একটা কথা বলে ওনাকে চলে যাওয়ার জন্য আবেদন করি। বিজেপি কর্মীদেরকে ওই পরিবেশ থেকে বাঁচানো হয়েছে। আমরা যদি বাঁচানোটা আমাদের অন্যায় হয় তাহলে অন্যায়। আমরা কিছু এই ঘটনার সঙ্গে আমাদের কোনো জড়িত নেই। জেলায় জেলায় চলছে রাস্তার কাজ। দার্জিলিং, কোচবিহার এবং নদিয়ার একাধিক জায়গায়। বাঁকুড়া সিমলা পালে তৈরি হচ্ছে ব্রিজ। এটাই শিলাবতীর উপরে প্রথম সেতু। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার কেশরডোবা গ্রামে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল রাস্তার কাজ। এটাই কেশরডোবা থেকে খড়িবাড়ি হয়ে শিলিগুড়ি যাওয়ার একমাত্র রাস্তা। স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এবার তা নতুন করে তৈরি হচ্ছে প্রায় 10 বছর পর। সবার অনেক সুবিধা হবে, গাড়ি ঘোড়া যাবে আসবে, একটু জায়গার ডিমান্ডটাও বাড়বে, একটু জায়গাটা উন্নতি হবে। আর যেরকম একটা জায়গা আছে যে গাড়ি ঘোড়া যায় না, তো ওইদিকে জায়গারও একটু ডিমান্ডটা কম থাকে। সুবিধা তো হয়। এটা আনুমানিক 750 মিটারের মতো লম্বা হবে এবং 8 ফিট চড়া হবে। 17 লক্ষ টাকা ব্যয় এটা হচ্ছে। আগামী দিনে এলাকার মানুষ চাষ বাগান আছে, চাষবাসের সুবিধা হবে এবং এখানটা অনেক বাচ্চা কাচ্চা খড়িবাড়ি স্কুল থেকে খড়িবাড়ি হসপিটালে, খড়িবাড়ি বাজারে যায়, তাদের সুবিধা হবে। কোচবিহারের শীতলকুচি, এখানকার পঞ্চানন হরিমন্দির থেকে টেকনি মোড় পর্যন্ত 4.5 কিলোমিটার কাঁচা রাস্তা। শীতলকুচি থেকে মাথাভাঙা যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা এবার পাকা করা হবে। মঙ্গলবার হয়ে গেল শিলান্যাস। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য পথশ্রীতে বরাদ্দ প্রায় 2,42 লক্ষ টাকা।
দাবি মানে আমরা আজকে উদ্বোধন হয়ে গেল রাস্তার, আমরা তাতে খুব খুশি। অনেক দিন থেকে এই রাস্তার জন্য আমরা অনেক জায়গায় গিয়েছিলাম। তো এই রাস্তা আমাদের মোটামুটি 2-3 হাজার লোক যাওয়া আসা করে, তো লোকগুলো খুব উপকৃত হবে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 4টি নতুন রাস্তা, 24 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ড এলাকায়। মঙ্গলবার বেভার ব্লকের এই 4টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। স্থানীয় প্রশাসনের দাবি রাস্তাগুলির জন্য প্রায় 1,05,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটার জন্য খুব অসুবিধায় ভোগ করেছি। আশা করি আমরা ভাবছি যে কয়েকদিনের মধ্যে আমাদের রাস্তাটা ঠিক হবে। এখন শুনছি যে রাস্তাটা হচ্ছে, আমরা খুব খুশি। একদিকে বাঁকুড়ার শিমলাপাল ব্লকের দুবরাজপুর, আরেকদিকে লক্ষণপুর, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপরে কোনো সেতু নেই। স্থানীয়দের তৈরি করা সাঁকোই একমাত্র ভরসা। বর্ষায় সাঁকো ভেসে গেলে ভোগান্তির শেষ নেই। এবার দুর্ভোগের ছবিটা বদলাতে চলেছে। সাঁকোর পাশেই তৈরি হচ্ছে অস্থায়ী সেতু। এটা ভালোই হচ্ছে, এটা আমাদের সুবিধা হলো, ফিরাতে সুবিধা হচ্ছে, আমাদের আসা যাওয়ার সুবিধা হচ্ছে, জলে নামতে হচ্ছে না। সাইকেল টাইকেল সব কাঁধে করে পের করাতে হতো। এখানে যে ব্রিজটা হলো আর অসুবিধা কি করে হবে, এটা আমাদের ভালো হইলো। স্থায়ী সেতুর দাবি আছে, সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি। আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ, এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়েই মানুষ পারাপার করতে পারবেন। নিউজ 18 বাংলা।